আপনারা জানেন কি যাদের ডায়াবেটিস আছে তাদের 50% মানে 100 জনের মধ্যে 50 জনের কোনো না কোনো রকম সেক্সুয়াল ডিসফাংশন থাকে, বিশেষত পুরুষদের। কি কি সেক্সুয়াল ডিসফাংশন থাকে এবং কি প্রবলেম হয় সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমার নাম ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান, আমি লেগ গার্ডেন চত্বর প্র্যাকটিস করি। পুরুষ মানুষরা ডায়াবেটিক হলে তাদের কি কি ধরনের সেক্সুয়াল ডিসফাংশন থাকে সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। সাধারণত দেখা গেছে যতজন পুরুষ মানুষের সেক্সুয়াল ডিসফাংশন আছে তারও 50% পুরুষ মানুষ মাত্র ডাক্তারদের কাছে গিয়ে বলেন আমার এই যৌন সমস্যা হচ্ছে বা সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে। বাকিরা বলেন না, তারা হয়তো বুঝতে পারেন না ডায়াবেটিসের জন্য তার এই প্রবলেম হচ্ছে, অথবা কেউ কেউ লজ্জা পান বা কুণ্ঠাবোধ করেন ডাক্তারের কাছে এইসব ব্যাপারে গিয়ে আলোচনা করতে। সুতরাং এই পুরো ব্যাপারগুলো কি কি প্রবলেম হতে পারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করি লস অফ লিবিডো, যে তার লিবিডোই নেই, মানে সেক্সুয়াল আর্জটাই নেই। তার অনেকগুলো কারণ হতে পারে, স্ট্রেস হতে পারে, অ্যালকোহল ইনটেক হতে পারে, ডায়াবেটিস একটা কারণ, ডায়াবেটিসের সঙ্গে ব্লাড প্রেশার যদি বেশি থাকে, অথবা কেউ যদি স্মোক করেন, অথবা তার কোলেস্ট্রল বেশি, বা রিলেশনশিপ প্রবলেম, এই কারণে তার লস অফ লিবিডো হয়, মানে তার সেক্সুয়াল আর্জটাই কম। সাধারণত যাদের সেক্সুয়াল আর্জ কম তাদের আমরা বলে থাকি যে আপনার পার্টনারের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করুন, অথবা আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন, তিনি একটা এই ব্যাপারে সুরাহা দেবেন কী ব্যাপারে আপনি স্ট্রেস কাটিয়ে উঠবেন। স্ট্রেস কাটিয়ে ওঠার অনেক রকম উপায় আছে, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আছে, যোগা আছে, মেডিটেশন আছে, আরও অনেক কিছু মানে সাইকো বিহেভিয়ারাল থেরাপি বলে সেগুলোর মাধ্যমে আপনি স্ট্রেস কাটিয়ে উঠতে পারবেন এবং তাতে আপনার লিবিডো অনেক বেটার হবে, মানে আপনার সেক্সুয়াল আর্জ অনেকটা বেটার হবে। নেক্সট আমরা এবার আলোচনা করব রেট্রোগ্রেড ইজাকুলেশন। সেটা কি? ইজাকুলেশন হলে বীর্য মানে সিমেন পেনিস থেকে সামনের দিকে বেরিয়ে আসে এবং একটা স্প্রিংয়ের মতো অ্যাকশন থাকে। ওই বীর্যটা কোনোভাবে ইউরিনারি ব্লাডারের ভেতরে চলে যেতে পারে না, কারণ ভেতরে একটা ইন্টারনাল স্ফিংটার থাকে। ডায়াবেটিক পেশেন্টদের এই স্ফিংটারটার নার্ভটা ড্যামেজ থাকে, তার জন্য ভেতরে স্ফিংটারটা বন্ধ হতে পারে না, ফলে বীর্য যখন স্খলন হয় তখন ইউরিনারি ব্লাডারের মধ্যে বীর্য ঢুকে যায়, সেটাকে বলে রেট্রোগ্রেড ইজাকুলেশন। এটা হলে দুটো প্রবলেম হয়, একটা হচ্ছে ইনফার্টিলিটি, প্রেগনেন্সি হলো না, বীর্যটা সামনের দিকে গেল না। 2 নম্বর সেক্সুয়াল ডিসস্যাটিসফ্যাকশন, সেক্সুয়াল অ্যাক্টিভিটি হলো, বীর্যটা সামনের দিকে যদি নাই বেরোয়, ভেতর দিকে পিছনের দিকে চলে গেল, তাহলে হতে পারে মেন্টালি আপনি স্যাটিসফাইড নাও হতে পারেন। তো এর ওষুধ আছে, এই স্ফিংটারের রেট্রোগ্রেড ইজাকুলেশনের কিছু সার্জিক্যাল ম্যানুভার আছে, কিছু আরও চিকিৎসা পদ্ধতি আছে এগুলো থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সাধারণত দেখা গেছে যাদের অ্যাবনর্মালি হাই গ্লুকোজ থাকে, অনেক দিন ধরে ডায়াবেটিস কন্ট্রোল করেননি, তাদের এই রেট্রোগ্রেড ইজাকুলেশন হওয়ার অনেক বেশি চান্স থাকে। এবার আমরা আলোচনা করব যেটা মেন সেক্সুয়াল ডিসফাংশন, যেটা সব থেকে বেশি সংখ্যক ডায়াবেটিক পুরুষ মানুষদের মধ্যে পাওয়া যায় সেটা নিয়ে, যেটার নাম হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা। সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় লিঙ্গ শক্ত হচ্ছে না, অথবা লিঙ্গ শক্ত হচ্ছে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি আরও ফার্দার সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য প্রোগ্রেস হচ্ছেন তখন লিঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, এটা হতে পারে। অথবা ইন্টারকোর্সের সময় কিছুক্ষণের মধ্যেই লিঙ্গ শিথিল হয়ে গেল। তো এই পুরো প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই বলি কি কি কারণে লিঙ্গ শিথিলতা হয়। হতে পারে যে আপনার ব্লাড ফ্লোর প্রবলেম থাকতে পারে, কোনো কারণে ওখানে ব্লাড ফ্লো প্রপারলি হচ্ছে না। অথবা 2 নম্বর ডায়াবেটিসের জন্য পেনিসের কোনো নার্ভ অ্যাফেক্টেড হয়েছে বা ড্যামেজ হয়েছে। 3 নম্বর কোনো কারণে পেনিসে ইনজুরি হয়েছে। 4 নম্বর কোনো সাইকোলজিক্যাল প্রবলেম, স্ট্রেস বা ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো আছে কিনা। 5 নম্বর কোনো রিলেশনশিপ ইস্যু আছে কিনা। 6 নম্বর পেরোনিস ডিজিজ বলে একটা ডিজিজ হয়। 7 নম্বর কোনো ক্রনিক ইলনেস আছে কিনা। অথবা 8 নম্বর কোনো মেডিকেশন আপনি খান, লাইক বিটা ব্লকার, যেগুলোতে ইরেকটাইল ডিসফাংশন হয়। এই ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আরও আমরা আলোচনায় আসছি, আরও বড় করে আমরা আলোচনা করব। তার আগে একটা টপিক নিয়ে আলোচনা করে নিই, সেটা হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন নিয়ে। হতে পারে যে আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ হলেন কিন্তু আপনার কিছু সময়ের মধ্যে বীর্যপাত হয়ে গেল, এটা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলে। এটা মোস্টলি দেখা গেছে পারফরমেন্স অ্যাংজাইটি বা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম বা ডিপ্রেশন থেকে এটা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এই প্রিম্যাচিউর ইজাকুলেশনের সঙ্গে ইরেকটাইল ডিসফাংশন ইনভলভ থাকে। সুতরাং আপনি যদি প্রিম্যাচিউর ইজাকুলেশনটাকে
কন্ট্রোল করতে চান বা এটাকে সারাতে চান, তাহলে ইরেকটাইল ডিসফাংশনটাকেও ট্রিটমেন্ট করতে হবে প্রপারলি। প্রিম্যাচিওর ইজাকুলেশনটাকে আপনি ওভারকাম করবেন কি করে? প্রিম্যাচিওর ইজাকুলেশনকে ওভারকাম করতে গেলে আপনাকে প্রথমত খুব ভালো ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। 2 নম্বর, আপনাকে হেলদি ডায়েট খেতে হবে। 3 নম্বর, আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে যাতে আপনার ব্লাড ফ্লো ভালো থাকে, মানে রক্ত সঞ্চালন ভালো থাকে শরীরের বিভিন্ন জায়গাতে। 4 নম্বর, আপনাকে অ্যালকোহল ইনটেক কমিয়ে ফেলতে হবে বা ত্যাগ করতে হবে। আর 5 নম্বর, আপনাকে সিগারেট যদি আপনি স্মোক করেন সেটাকে ছাড়তে হবে। 6 নম্বর, আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আপনার অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো থাকলে সেগুলো থেকে ওভারকাম করার জন্য যা যা করণীয় করতে হবে, দরকার পড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, দরকার পড়লে আপনাকে ওষুধও খেতে হতে পারে। এই জিনিসগুলো করলে আপনি ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন। ইরেকটাইল ডিসফাংশন 2 to 3 times more common in diabetic patients যদি 45 বছরের কম হয়। দেখা গেছে 40 থেকে 70 বছর বয়স যাদের, তাদের ডায়াবেটিস না থাকলেও 10%-এর ইরেকটাইল ডিসফাংশন থাকে। সুতরাং ইরেকটাইল ডিসফাংশন অত্যন্ত কমন একটি হেলথ হ্যাজার্ড, একটা সেক্সুয়াল ডিসফাংশন এবং একটা স্ট্রেসফুল সিচুয়েশন। সুতরাং এটাকে ট্রিট করতেই হবে, এটাকে আইডেন্টিফাই করতেই হবে। বস্টন ইউনিভার্সিটি অফ মেডিকেল সেন্টার পরপর একটা সিরিজ অফ রিসার্চ করেছে। তারা দেখেছে 50% ডায়াবেটিক পেশেন্টসদের ইরেকটাইল ডিসফাংশন হবেই, মানে যে কোনো 2 জনের মধ্যে 1 জনের, এতটাই কমন এটা। 2014 সালের একটি স্টাডি হয়েছিল। সেই স্টাডিতে বলা হয়েছে যারা লাইফস্টাইল মডিফাই করেছেন, ডায়েট দিয়ে, এক্সারসাইজ দিয়ে, মানসিক চাপ কমিয়ে বিভিন্ন পদ্ধতিতে, তাদের যেমন ব্লাড সুগার বেটার হয়েছে, আনকন্ট্রোল ব্লাড সুগারটা কন্ট্রোলড হয়েছে, তেমনি ইরেকটাইল ডিসফাংশনও বেটার হয়েছে, মানে সেক্সুয়াল ডিসফাংশনগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বেটার হয়েছে। সুতরাং আপনাকে যদি সেক্সুয়াল ডিসফাংশন থেকে মুক্তি পেতে হয় তাহলে আপনাকে আপনার লাইফস্টাইলও মডিফাই করতে হবে। দেখা গেছে ইরেকটাইল ডিসফাংশন নিউরোভাস্কুলার সিস্টেমের একটা রোগ। যদি আপনার মেন্টাল হেলথ ঠিক থাকে, তার মানে আপনার যদি অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, অন্যান্য সাইকোলজিক্যাল প্রবলেম, রিলেশনশিপ ইস্যু এগুলো না থাকে, তাহলে একটা নিউরোভাস্কুলার প্রবলেম, ব্লাড ভেসেলস যে পেনিসে রক্ত সরবরাহ করে সেখানে যদি ব্লাড সরবরাহ ঠিক না থাকে তাহলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। অথবা ব্রেন থেকে সেক্স সিগন্যাল পেনিসে যাওয়ার যে নার্ভাস সিস্টেম সেখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। দুর্ভাগ্যবশত ডায়াবেটিসে দুটোই ড্যামেজ হয়, আপনার ব্লাড ভেসেলসও ড্যামেজ হতে পারে, আপনার নার্ভাস সিস্টেমও ড্যামেজ হতে পারে। এই জন্যই করোনার পরে, মানে কোভিড ইনফেকশনের পরে অনেকের ইরেকটাইল ডিসফাংশন দেখা গেছে, কারণ কোভিড এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে। ব্লাড ভেসেলসের ভেতরের যে লাইনিং, ব্লাড ভেসেলসকে যদি কাটা হয় তার ভেতরের যে পাতলা লাইনিং থাকে তার নাম এন্ডোথেলিয়াল, সেখানে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়। এন্ডোথেলিয়াল ডিসফাংশনে নাইট্রিক অক্সাইড ঠিকমতো তৈরি হয় না, তখন ইরেকটাইল ডিসফাংশন হয়। সুতরাং ইরেকটাইল ডিসফাংশন একবার সেট ইন হলে সেটাকে ট্রিটমেন্ট করা যেমন শক্ত, আবার কিছু কিছু উপায় আছে যেগুলো আপনি যদি ঠিক করে ফলো করেন এটা থেকে আপনি খুব সহজে বেরিয়েও আসতে পারবেন। এবার কি কি রিস্ক ফ্যাক্টর আছে ইরেকটাইল ডিসফাংশনে সে ব্যাপারে আমরা বিশদে আলোচনা করব। এই রিস্ক ফ্যাক্টরগুলো হলো এরকম: 1 নম্বর, যদি কারো পুয়ারলি কন্ট্রোল ব্লাড সুগার থাকে, 2 নম্বর স্ট্রেস থাকে, 3 নম্বর অ্যাংজাইটি থাকে, 4 নম্বর ডিপ্রেশন থাকে, 5 নম্বর খারাপ খাবার খান, পুয়ার ডায়েট খাচ্ছেন, রোজ খাচ্ছেন বাইরে জাঙ্ক ফুড, ফ্রাইড আইটেমস, বাজে খাবার, মানে বাজে তৈলাক্ত খাবার, হাইজিন খাবারের বাজে এরকম খাবার খেলেও হতে পারে। 6 নম্বর, আপনি যদি অ্যাক্টিভ না হন, আপনি সারাদিন বসে শুয়ে বসে কাটাচ্ছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, হাঁটাচলা করছেন না। 7 নম্বর, আপনি যদি ওবিজ হন। 8 নম্বর, আপনি যদি স্মোকার হন। 10 নম্বর, আপনি যদি অ্যালকোহল ড্রিঙ্ক করেন। 11 নম্বর, যদি আপনার আনকন্ট্রোল হাইপারটেনশন মানে ব্লাড প্রেশারের প্রবলেম থাকে। 12 নম্বর, যদি আপনার লিপিড প্রোফাইলের প্রবলেম থাকে। 13 নম্বর, যদি এমন কোনো আপনি ওষুধ খান যে ওষুধের একটা সাইড এফেক্ট হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন সেরকম। আর 14 নম্বর, যদি আপনার বডিতে কোনো রকম ব্যথা থাকে, মনে করুন আপনার পায়ে ব্যথা আছে, তাহলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, কারণ নার্ভ সিগন্যালগুলো অ্যাবনর্মাল নার্ভ সিগন্যাল পৌঁছায়, সেই জন্য ইরেকটাইল ডিসফাংশন হয়। কত সময় ধরে আপনার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে সেগুলোকে আপনাকে মনে রাখতে হবে।
আপনার ডাক্তারবাবুর কাছে গিয়ে সেগুলো বলতে হবে যে আমার ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন অফ সেক্সুয়াল ডিসফাংশন, দ্যাট মিনস ইরেকটাইল ডিসফাংশন, যে এইরকম ডাক্তারবাবু তাহলে অ্যাসেস করতে পারবেন। ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু কি জানতে চাইবে আপনার কাছে থেকে হিস্ট্রি জানতে চাইবে, যে কতদিন ধরে হচ্ছে, কোন সিচুয়েশনে হয়, ইরেকটাইল ডিসফাংশন দিনের বেলা হয় না রাতের বেলা হয়, সেই সব আপনার মানসিক চাপ কেমন থাকে, এইসব হিস্ট্রি আপনার কাছ থেকে জানতে চাইবেন। আপনি ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবুর জায়গাটা আপনার অর্গানটা পরীক্ষা করেও দেখতে পারেন ব্লাড সাপ্লাই দেখার জন্য এবং কোনো ডিফেক্ট আছে কিনা সেটা দেখার জন্য, অথবা তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিতে পারেন, ব্লাড সাপ্লাই ঠিক আছে কিনা, রক্ত পরীক্ষা করে সুগারের মাত্রা দেখতে পারেন, টেস্টোস্টেরন টেস্ট করে দেখতে পারেন যে সেখানে কোনো প্রবলেম আছে কিনা, এই সবগুলো ডাক্তারবাবু চেক করে দেখতে পারেন। ইরেকটাইল ডিসফাংশন হলে তার অনেক রকম ওষুধ আছে, যদি অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং সাইকোলজিক্যাল প্রবলেম থাকে তার এক ধরনের ওষুধ আছে, যদি ব্লাড সাপ্লাইয়ের প্রবলেম থাকে তার একটা ওষুধ আছে। সুতরাং এটা থেকে বেরিয়ে আসার উপায় আছে, এটা থেকে আপনি নিজের লাইফস্টাইল মডিফাই করে বেরিয়ে আসতে পারেন। আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যেতে পারেন, আপনি লজ্জায় বা কুণ্ঠাবোধ করে আপনার পার্টনারের সঙ্গে আলোচনা করলেন না, আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন না, অনলাইনে সার্চ করলেন, কিছু ওষুধের ছবি নাম এলো, সেগুলো অর্ডার করে আপনি খেলেন, সেগুলোর কি সাইড এফেক্ট আছে, কি ইফেক্ট আছে, আপনার বডির সঙ্গে সেই ওষুধ যায় কি না সেগুলো না জেনে সেগুলো সেবন করলেন, তাতে ড্যামেজ আপনারই হবে এবং অনেক তার সাইড এফেক্ট হয়, সেগুলো করবেন না। এগুলো থেকে বিরত থাকবেন। অনলাইন থেকে নিজের চিকিৎসা নিজে করবেন না, প্রপারলি ডাক্তারবাবুর কাছে যান, তিনি আপনার চিকিৎসা নিদান দেবেন, তিনিই বলে দেবেন কি করতে হবে। কি করে ইরেকটাইল ডিসফাংশন আপনি প্রিভেন্ট করবেন, 6টা পদ্ধতি বলে দেবো, 6টা উপায় যেটা থেকে আপনি ইরেকটাইল ডিসফাংশন আপনি প্রিভেন্ট করতে পারেন। 1 নম্বর, স্ট্রিক্ট কন্ট্রোল অফ ব্লাড গ্লুকোজ। আপনার ব্লাড গ্লুকোজ স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, ফাস্টিং, পিপি দুটো কন্ট্রোল করতে হবে, HbA1c 6.5 থেকে 7-এর মধ্যে রাখতে হবে। এটা আপনাকে কন্ট্রোল করতেই হবে, তার জন্য আপনাকে ডায়েটিশিয়ান দেখাতে হলে ডায়েটিশিয়ান দেখাতে হবে, তার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হলে এক্সারসাইজ করতে হবে, তার জন্য আপনাকে অন্য কোনো, যদি আপনার ওয়াকিং করতে ইচ্ছে না করে, আপনি কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি বা টিম স্পোর্টসে আপনি যোগ দিতে পারেন, কিন্তু কোনোভাবে আপনার ব্লাড সুগারটা কন্ট্রোল করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর, আপনার অ্যালকোহল কনজাম্পশন বন্ধ করতে হবে। আপনি দেখুন অ্যালকোহল কনজাম্পশন বন্ধ করে আপনার সেক্সুয়াল ডিসফাংশন বেটার হয় কিনা, আপনি আমাকে জানাবেন কমেন্টে, ডেফিনেটলি আপনার বেটার হবে। 3 নম্বর, আপনার স্মোকিং বন্ধ করতে হবে। স্মোকিং বললাম এন্ডোথেলিয়াল ইনজুরি করে, স্মোকিং নাইট্রিক অক্সাইড তৈরি হতে দেয় না। নাইট্রিক অক্সাইডটা হচ্ছে পেনাইল ইরেকশনের জন্য রেসপন্সিবল। নাইট্রিক অক্সাইড ভেসোডায়ালেটার, মানে ব্লাড ভেসেলসকে ডায়ালেট করে। নাইট্রিক অক্সাইড যখন যায় ব্লাড ভেসেল ডায়ালেটেড হয়, ব্লাড ভেসেল ডায়ালেটেড হলে ব্লাড ফ্লো বেশি হয়, তখন পেনিস ইরেক্টেড হয়। আপনি যদি স্মোক বেশি করেন আপনার নাইট্রিক অক্সাইড ব্লাডে কম থাকবে, আপনার পেনাইল ইরেকশন হতে প্রবলেম হবে। আমি যে কথাগুলো বলছি আপনি আপনার রিয়েল লাইফে মিলিয়ে দেখে নিন এটা হয় কিনা। 4 নম্বর, গেট অ্যাক্টিভ। মানে সারাদিন বসে বসে মোবাইলে দেখে ল্যাপটপে কাজ করলে হবে না। আপনি তো আপনার যদি প্রফেশনালি আপনি সারাদিন বসে থাকতে হয়, তা আপনি কাজ করার মাঝে আপনি কিছুক্ষণ উঠে যান, 10 মিনিট কাজ করলেন, আবার 2 মিনিট হেঁটে এলেন, এই কিছুটা অ্যাক্টিভিটি বাড়ান। অ্যাক্টিভিটি বাড়ালেই আপনার সেক্সুয়াল ডিসফাংশনটা অনেকটা কারেক্টেড হবে। 5 নম্বর, ভালো করে ঘুমান। ভালো করে ঘুমালেই আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন, অন্যান্য প্রবলেমগুলো বেটার হবে, আপনি কনসেন্ট্রেট করতে পারবেন, আপনি লিথার্জিক থাকবেন না, আপনার এনার্জি বেটার থাকবে, আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ভালো করে ইনভলভ হতে পারবেন, আপনার ইরেকটাইল ডিসফাংশনও বেটার হয়ে যাবে। আর 6 নম্বর, আপনার স্ট্রেস লেভেলটাকে কমিয়ে আনুন। অনেক কাজ একসঙ্গে করবেন না, যে যা বলছে করবেন না, ইচ্ছা না করলে আপনি না বলবেন ডাইরেক্টলি। আপনার যদি কোনো কাজ করতে ইচ্ছা না করে বা সেটা ডাইরেক্টলি যদি আপনার কাজ না হয় আপনি নাও বলতে পারেন, কিন্তু না বলাটাও কখনো কখনো অভ্যেস করতে হয়, তাতে আপনার স্ট্রেস কমবে। তার কারণ হচ্ছে স্ট্রেস থাকলে অ্যারাউজালে প্রবলেম হয়। আপনার হয়তো ইচ্ছে আছে কিন্তু আপনার ব্রেন সেক্স অর্গানের সিগন্যাল পাঠাতে পারছে না। স্ট্রেস থাকলে সিগন্যাল না পাঠাতে পারলে অ্যারাউজালের প্রবলেম হয়, আপনার অর্গান রেডি হবে না, ইরেকটাইল ডিসফাংশন তো হবেই। সেই জন্য বলি এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, এক জায়গায় এক নাগারে না বসে থেকে অন্যান্য কাজকর্মের মধ্যে ইনভলভ থাকুন, অ্যাংজাইটি এগুলো কমিয়ে ফেলুন, আপনার যে ডায়াবেটিস আছে বা ব্লাড প্রেশারের প্রবলেম আছে বা কোলেস্টেরলের প্রবলেম আছে সেগুলোকে কন্ট্রোল করুন, ডেফিনেটলি আপনার প্রবলেম অনেক বেটার হয়ে যাবে। 5টা মোস্ট কমন প্রশ্নের উত্তর একটা দেব আপনাদের। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন রিভার্সেবল কিনা। হ্যাঁ, ইরেকটাইল ডিসফাংশন রিভার্সেবল। আপনাকে যে মেথডগুলো বললাম সেগুলো আপনি যদি ফলো করেন এবং আপনি যদি চিকিৎসকের পরামর্শ নেন এটা রিভার্সেবল, কিছুটা হলো তো রিভার্সেবল। 2 নম্বর, কোভিড-19 ইরেকটাইল ডিসফাংশন করে কিনা। হ্যাঁ, কোভিড-19 এন্ডোথেলিয়াল ইনজুরি করে, আমি আমার ভিডিওতে আগেই বলেছি, সেটা ইরেকটাইল ডিসফাংশন করতে পারে। 3 নম্বর, ইরেকটাইল ডিসফাংশনের জন্য কোনো পিল আছে কিনা।
ইরেকটাইল ডিসফাংশনের ওষুধ আছে। পিল বলতে আমরা বুঝি অনলাইনে যে ওষুধটা কিনে ফেলতে পারা যায় বা ইজিলি অ্যাভেলেবেল ওভার দ্য কাউন্টার থাকে। আমি বলি এগুলো করবেন না, খাবেন না, এগুলো প্রবলেম হতে পারে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো ইরেকটাইল ডিসফাংশনের, যেগুলো বেশি খেলে হার্ট অ্যাটাক হতে পারে বা সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। সুতরাং নিজের ইচ্ছেতে কারো বন্ধুর পরামর্শ বা অন্য কারো পরামর্শ, যিনি ডাক্তার নন, তার পরামর্শে আপনি কোনো পিল খাবেন না। 4 নম্বর, সেমাগ্লুটাইড ইরেকটাইল ডিসফাংশন করে কিনা। সাধারণত সেমাগ্লুটাইড পেটের প্রবলেম করে, জিআই ডিস্টারবেন্সেস করে, স্টমাক, ইন্টেস্টিনের। কয়েকটা কেসে দেখা গেছে ইরেকটাইল ডিসফাংশন করে, তবে এখনও স্টাডি চলছে, এখনও ঠিকভাবে বলতে পারছি না। তবে সেমাগ্লুটাইড যদি আপনার ওষুধের মধ্যে থাকে এবং আপনার যদি ইরেকটাইল ডিসফাংশন হয়, সেটা আপনার ডাক্তারবাবুর নজরে নিয়ে আসবেন। আর 5 নম্বর, পেশেন্টরা জিজ্ঞেস করেন যে হার্ডার ইরেকশন কি করে পাবো, কোনো ওষুধ খেলে কি হবে? আমি এই ব্যাপারটা বলি, এই পুরো ব্যাপারটাই কিন্তু নিউরোভাস্কুলার, মানে আপনার ব্রেন, আপনার ব্লাড ভেসেলস, আপনার ইচ্ছে, আপনার পার্টনার, এই সব কিছু মিলিয়েই এই ব্যাপারটা কন্ট্রোলড হয়। সুতরাং কোন একটা পার্টিকুলার ওষুধ খেলে না হার্ডার ইরেকশন হলে ব্যাপারটা তা নয়। প্রত্যেকটা স্টেপই আপনাকে প্রপারলি নজরে আনতে হবে এবং তার চিকিৎসা করতে হবে। আপনারা ভালো থাকবেন। পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন, সেগুলো যদি উত্তর দেওয়ার যোগ্য হয় আমরা নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর প্লিজ আপনাদের একটা বলি, আমি আমার ভিডিওগুলোতে আমি দেখেছি যে আপনারা চিকিৎসার নিদান জানতে চান। আসলে পেশেন্ট না দেখে তো ওরকম ওষুধ টেক্সটে বা সোশ্যাল মিডিয়াতে বলে দেওয়া যায় না, সেটা ইললিগাল। মানে সেটা পেশেন্টকে প্রপারলি পরীক্ষা না করে ওষুধ বলে দেওয়া যায় না। তো সেরকম আপনারা প্রশ্ন করবেন না, আশা করি। আপনারা সেরকম প্রাসঙ্গিক প্রশ্নই করবেন, যে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারবো। নমস্কার, ভালো থাকবেন।